আসসালামু আলাইকুম। বাংলা মেট পাবলিকেশন কর্তৃক আজকে হচ্ছে এসবিএ পার্ল হুম, এসবিএ পার্ল বইয়ের উপর যে হচ্ছে যে সেশন, এই সেশনে যারা উপস্থিত আছেন এবং হচ্ছে সামনে যারা হচ্ছে দেখবেন, সবাইকে শুরুতে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আম, শুরুতে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে এস এম আল নাহিয়ান। সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। আর জানুয়ারি 25-এ হচ্ছে এফসিপিএস পার্ট 1 পাশ করেছি জেনারেল সার্জারিতে। আর হচ্ছে এমএস ফেইসে রেসিডেন্ট হিসেবে আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন, যে সবাই হয়তো জানেন যে হচ্ছে আজকে সেশন শেষে হচ্ছে এটার উপর একটা হচ্ছে কুইজ পরীক্ষা হবে। কুইজের লিংক এবং হচ্ছে আজকের সেশনের যে জুম লিংক, দুইটা হচ্ছে আমাদের পেজের হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে আছে। আম, সবাই হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন আর কি। তা আসলে আম, আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার সিস্টেমটা আমরা সবাই জানি। এখানে হচ্ছে যে টোটাল হচ্ছে 150 নাম্বারের যে হচ্ছে পরীক্ষা। এর মাঝে হচ্ছে এমসিকিউ থাকে হচ্ছে 75, আর এসবিএ থাকে হচ্ছে 75। প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে 2। তো আপনারা দেখতে পারেন, যেহেতু প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার 2, এসবিএ হচ্ছে একটা আনসার, 75টা কোয়েশ্চেন থাকে, এখানে প্রায় 150 নাম্বার, 150 নাম্বার। তো এফসিপিএস পার্ট 1 পাস করাটা আসলে এই এসবিএ কে কতটুকু ভালো করতেছে এটার উপরই অনেকটা ডিপেন্ড করে। যার এসবিএ ভালো হবে সে খুব সহজেই পাস করে যাবে। আর যদি কেউ খারাপ করে তাহলে তার জন্য পাস করাটা আসলে কঠিন। তো সেক্ষেত্রে এফসিপিএস পার্ট 1 এর এসবিএ যাতে ভালো করা যায়, যাতে ভালো প্রিপারেশন নেওয়া যায়, এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উম, আহ, উম, গুরুত্বপূর্ণ বই হচ্ছে আমাদের জন্য এসবিএ প্র্যাকটিস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসবিএ পার্ল বইটা হচ্ছে প্র্যাকটিস করা। তো আমরা এখান থেকে এসবিএ পার্ল বই থেকে আজকে মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল সার্জারি, বেসিক প্রিন্সিপাল সার্জারি, ওই তিনটা চ্যাপ্টার, ওই তিনটা টপিকস এর হচ্ছে আমরা পৃষ্ঠা এসবিএ হচ্ছে আজকে এখানে ডিসকাস করব। এই এসবিএ গুলা যে এসবিএ গুলো আজকে আমরা এখানে নিয়ে এসেছি, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন প্রিভিয়াস পার্ট জানুয়ারির পার্ট 1 পরীক্ষা বা হচ্ছে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন সময় হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন আসছে, যেগুলো হচ্ছে আপনারা সামনে গেলে দেখতে পারবেন। তাহলে আমাদের যে প্রথম প্রশ্নটা, কোয়েশ্চেনটা দেখেন। 25 year old man is hit by a car and has multiple fracture. His pulse is 150 per minute, BP 80 by 45 millimeter of mercury. Um, তার রেসপিরেটরি রেট 24 পার মিনিট, ইউরিন আউটপুট 25 ml পার মিনিট। আর জাস্টিফাই দ্য টাইপ অফ শক। তাহলে এই কোয়েশ্চেনটা দেখে হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন এটা হচ্ছে একটা বেলি লাভের হচ্ছে বেসিক প্রিন্সিপাল চ্যাপ্টারের হচ্ছে শক হেমোরেজ যে চ্যাপ্টার, এটার একটা কোয়েশ্চেন। তো শক হেমোরেজ যে চ্যাপ্টারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রতিটা পরীক্ষায় হচ্ছে কমনলি হচ্ছে এসবি আসে, 2টা 3টা 4টা পর্যন্ত এখান থেকে কোয়েশ্চেন আসে। তাহলে এর মধ্যে শখ হচ্ছে একটা। তাহলে আমরা এই কোয়েশ্চেনে যদি দেখি, এখানে হচ্ছে একটা পেশেন্টের হচ্ছে অ্যাক্সিডেন্ট, তারপর এটা হচ্ছে মাল্টিপল ফ্র্যাকচার আছে, এরপর হচ্ছে তার হচ্ছে পালস রেট বা হার্ট রেট যেটা বলতেছি আমরা, এটা হচ্ছে 150। 150 মানে হচ্ছে টেকিকার্ডিয়া। তারপর হচ্ছে ব্লাড প্রেশার যেটা, এটা হচ্ছে 80 বাই হচ্ছে 45, তার মানে এটা হচ্ছে হাইপোটেনশন। তারপর রেসপিরেটরি রেট হচ্ছে আমার হচ্ছে ট্যাকিপনিয়া হয়ে গেছে 24 পার মিনিট, আর ইউরিন আউটপুট হচ্ছে কত, 25 ml হচ্ছে পার মিনিট। তাহলে নর্মালি আমরা এই জিনিসগুলো যদি অ্যানালাইসিস করি, নর্মালি হচ্ছে হার্টবিটটাকে হচ্ছে 60 থেকে 100, বিপি হচ্ছে 100, সিস্টোলিক বিপিটাকে 110 থেকে 140, বা ডায়াস্টোলিকটা তাকে 60 থেকে 90। কিন্তু এখান থেকে দেখেন যে বিপিটা হচ্ছে অনেক কমে গেছে, তারপর হচ্ছে রেসপিরেটরি রেট বেড়ে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে। তাহলে এটা হচ্ছে কোন ধরনের শক হবে? তাহলে শকের হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমাদের 5টা টাইপ আছে শকের। একটা টাইপ হচ্ছে কি প্রথম যেটা, সেটা হচ্ছে হাইপোভোলেমিক শক বা হচ্ছে হিমোরেজিক শক।
2 নাম্বার হচ্ছে কার্ডিওজেনিক শক, 3 নাম্বার সেপটিক শক, অবস্ট্রাকটিভ শক, আর একটা আছে হচ্ছে কি এন্ডোক্রাইন শক। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমার যে এখানে ক্লিনিক্যাল ফিচার গুলা দিয়ে আছে, এই ফিচার গুলার সাথে যদি আমরা মিলাই তাহলে এটা হচ্ছে আমার হাইপোভোলেমিক শকের সাথে হচ্ছে আমার কি হয়, যে ক্লিনিক্যাল ফিচার গুলা মিলে যায়। সেক্ষেত্রে আমাদের এটার আনসার হবে হচ্ছে কি হাইপোভোলেমিক শক। তাহলে হাইপোভোলেমিক শকের ক্ষেত্রে হাইপোভোলেমিক শকের হচ্ছে দুইটা কজ আছে, একটা হচ্ছে হেমোরেজিক কজ আর একটা হচ্ছে নন হেমোরেজিক কজ। আমাদের কোয়েশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে হেমোরেজ, পেশেন্টের অ্যাক্সিডেন্টের পর হচ্ছে হেমোরেজ হয়েছে, হেমোরেজের কারণে হাইপোভোলেমিয়া হয়ে এখান থেকে শক ডেভেলপ করছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার কজ। 2 নাম্বার যেটা নন হেমোরেজিক কজ, নন হেমোরেজিক কজের মধ্যে বেশ কয়েকটা আছে। 1 নাম্বার যেটা দেখেন সেটা হচ্ছে ফোর ইনটেক, যে ইনটেকটা যদি হচ্ছে কম হয়, ডিহাইড্রেশন বা এক্সেসিভ ফ্লুইড লস যদি হয়, তাহলে এক্সেসিভ ফ্লুইড লস হইতে পারে যেমন ভমিটিং হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, এগুলা ইউরিনারি লস হইতে পারে, এভাপোরেশন হইতে পারে, থার্ড স্পেস লস হইতে পারে। তাহলে এগুলার কারণে আমাদের হাইপোভোলেমিক শক হইতে পারে। 2 নাম্বার যেটা শকের টাইপ আমরা জানি সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আসলে হার্ট যদি হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ব্লাড পাম্প করতে না পারে, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকের কজ হচ্ছে হার্টের যদি কোনো ডিজিজ থাকে যার কারণে হার্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ব্লাড পাম্প করতে না পারে, তাহলে সেটা হচ্ছে আমাদের কার্ডিওজেনিক শক। যেমন হচ্ছে এমআই, এরিথমিয়া, এগুলাতে হচ্ছে কার্ডিওজেনিক শক পাওয়া যায়। 3 নাম্বার যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে কি অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ শক হচ্ছে কি হয়, হার্টের ফিলিংটা হচ্ছে কি হয়, কম হয়, যার কারণে হাইপোভোলেমিয়া, হার্টের ফিলিংটা কম হয় এবং হচ্ছে শক ডেভেলপ করে। তাহলে এখানে হার্ট কোন কোন কন্ডিশন গুলাতে হার্টে হচ্ছে ভেনাস রিটার্নটা সাফিসিয়েন্ট হবে না, তাহলে যেমন হচ্ছে নিউমোথোরাক্স, তাই না, এগুলাতে হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ শক হবে। এরপর আরেকটা আছে হচ্ছে উম এরপর 4 নাম্বার যেটা, 4 নাম্বারটা হচ্ছে 4 নাম্বার আরেক 4 নাম্বার যেটা সেটা দেখেন যে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শকের হচ্ছে 3টা কারণ, যে 3টা কারণে তিনটা কজ আছে ডিস্ট্রিবিউটিভ শকের। একটা হচ্ছে সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, তারপর হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি, এগুলাতে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটিভ শক পাই। আর কোন শকের সাথে যদি হচ্ছে আমার এন্ডোক্রাইন কোনো কজ বা কোনো হরমোন রিলেটেড থাকে সেটা হচ্ছে আমাদেরকে এন্ডোক্রাইন শক। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে আমাদের হাইপোভোলেমিক শক ডিউ টু হচ্ছে হেমোরেজ। আর হচ্ছে শক থেকে আমাদের হচ্ছে জানতে হবে শকের ক্লাসিফিকেশন জানতে হবে, শকের ক্লাস, প্রত্যেকটা শকের কজ গুলা জানতে হবে। এরপর হচ্ছে শকের হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। এটা খুব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন যে গ্লোবাল এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন অফ শক পেশেন্ট ইজ ডিটারমাইন্ড বাই, তাই না, ব্লাড প্রেশার, সিরাম ল্যাকটেট লেভেল, মিক্স আর্টারিয়াল অক্সিজেন স্যাচুরেশন, মেটাবলিক অ্যালকালোসিস, ইউরিন আউটপুট। আচ্ছা, তাহলে গ্লোবাল এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন অফ শক পেশেন্ট, এটা হচ্ছে আমাদের জানুয়ারি 25 যে এফসিপিএস পরীক্ষা, এটার একটা এসবিএস ছিল। তো এখানে দেখেন যে হচ্ছে শক পেশেন্টের রিসাসিটেশন এন্ড পয়েন্ট গুলা কি কি হবে। এটা ডিরেক্ট বেলি লাভের হচ্ছে গ্লোবাল এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন নামে একটা টপিকস আছে। এর মধ্যে হুবহু হচ্ছে এখানেই বলা আছে, 3টা কথা বলা আছে এখানে এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশনের জন্য। 1 নাম্বার দেখেন হচ্ছে যে বেস ডিফিসিট, 2 নাম্বার হচ্ছে ল্যাকটেট, 3 নাম্বার হচ্ছে মিক্স ভেনাস স্যাচুরেশন। 3 নাম্বার দেখেন হচ্ছে মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। তাহলে গ্লোবাল এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশনের হচ্ছে 3টা, একটা হচ্ছে বেস ডিফিসিট, 2 নাম্বার হচ্ছে ল্যাকটেট, 3 নাম্বার হচ্ছে মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেনে দেখেন এখানে কোন কোন অপশন আছে। ব্লাড প্রেশার হচ্ছে না, সিরাম ল্যাকটেট লেভেল এটা হচ্ছে থ্রু, এটা 3টার মধ্যে এটা একটা, মিক্স আর্টারিয়াল অক্সিজেন স্যাচুরেশন না, এটা হবে মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, মেটাবলিক অ্যালকালোসিস বা ইউরিন আউটপুট কোনোটাই না। তাহলে গ্লোবাল এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন অফ শক পেশেন্ট ইজ ডিটারমাইন্ড বাই, আনসার হবে সিরাম ল্যাকটেট লেভেল। তারপর দেখেন যে 3 নাম্বার পরের কোয়েশ্চেন যেটা যে রিঅ্যাকশনারি হেমোরেজ ইজ নট রিলেটেড। তাহলে আমরা জানি হেমোরেজের হচ্ছে ক্লাসিফিকেশন আছে।
অ্যাকর্ডিং টু ভিজিবিলিটির উপর এক্সটার্নাল হেমোরেজ, ইন্টারনাল হেমোরেজ, তারপর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্লাসিফিকেশন সেটা হচ্ছে বেস অন টাইম, টাইমের উপর ডিপেন্ড করে হচ্ছে হেমোরেজকে তিনটা ভাগে ভাগ করা হয়। এক নাম্বার যেটা সেটা হচ্ছে কি প্রাইমারি হেমোরেজ। প্রাইমারি হেমোরেজ কখন হবে? ডিউরিং সার্জারি অর ট্রমা। একটা পেশেন্টের যখন সার্জারি হবে বা হচ্ছে কেউ যখন কোনো ট্রমাতে থাকবে ওই সময় যদি কোনো হেমোরেজ যদি হয় তাহলে সেটা হচ্ছে কি প্রাইমারি হেমোরেজ। ঠিক আছে। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে রিয়েকশনারি হেমোরেজ। রিয়েকশনারি হেমোরেজটা কখন হবে? উইদিন 24 আওয়ার্স। একটা সার্জারি হওয়ার পর যদি 24 ঘন্টার মধ্যে তার যদি হেমোরেজ হয় তাহলে সেটা হচ্ছে কি রিয়েকশনারি হেমোরেজ। তো রিয়েকশনারি হেমোরেজের হচ্ছে কয়েকটা কজ আছে কেন হচ্ছে রিয়েকশনারি হেমোরেজটা হয়। তাহলে এক নাম্বার যেটা সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট অফ ব্লাড। দুই নাম্বার হচ্ছে নর্মালাইজেশন অফ ব্লাড প্রেশার। তিন নাম্বার হচ্ছে ভেসোডাইলেশন যদি হয়, তারপর টেকনিক্যাল ফেলিওর যদি থাকে, স্লিপ অফ লাইগেসার যদি হয়, তাই না? এই পাঁচটা কজ হচ্ছে কি রিয়েকশনারি হেমোরেজের কজ। আমি কজ গুলো আবার বলতেছি। রিয়েকশনারি হেমোরেজের এক নাম্বার কজ হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ক্লট, দুই নাম্বার হচ্ছে নর্মালাইজেশন অফ ব্লাড প্রেশার, তিন নাম্বার হচ্ছে ভেসোডাইলেশন, চার নাম্বার হচ্ছে টেকনিক্যাল ফেলিওর, স্লিপ অফ লাইগেসার, তারপর আরেকটা হচ্ছে নর্মালাইজেশন অফ ব্লাড প্রেশার। এটা তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি হেমোরেজ। সেকেন্ডারি হেমোরেজটা হচ্ছে আফটার 24 আওয়ার্স যদি হেমোরেজ হয় তাহলে সেটা হচ্ছে কি সেকেন্ডারি হেমোরেজ। সাধারণত এটা 7 থেকে 14 দিনের মধ্যে হয়ে থাকে, 7 to 14 days এর মধ্যে হয়। কজ কি? কজের মধ্যে এক নাম্বার হচ্ছে ইনফেকশন, দুই নাম্বার হচ্ছে প্রেশার নেক্রোসিস যদি হয়, মেলিগনেন্সি, স্লাপিং অফ ভেসেল ওয়াল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি হেমোরেজ হতে পারে। তাহলে আমরা রিয়েকশনারি হেমোরেজের যে পাঁচটা কজ বলছি এখানে দেখেন যে রিয়েকশনারি হেমোরেজ ইজ নট রিলেটেড টু ইট। স্লিপ অফ লাইগেসার এটা হচ্ছে রিলেটেড, রিফ্লেক্স বেসোস্পাজম এটা রিলেটেড না, এটা হবে হচ্ছে বেসোডাইলেটেশন। তারপর ডিসপ্লেসমেন্ট অফ ক্লট এটা রিলেটেড, বেসোডাইলেটেশন হচ্ছে রিলেটেড, স্ল্যাপিং অফ ভেসেল ওয়াল এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি হেমোরেজের কজ। তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েকশনারি হেমোরেজের সাথে রিলেটেড না। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে কি ই। এরপর দেখেন যে মিনিমাম মডালিটি ফর শক মনিটরিং। শকের পেশেন্টকে আমরা কিভাবে মনিটর করব? তাহলে শকের পেশেন্টের মনিটরিং এর জন্য হচ্ছে দেখবেন যে হচ্ছে বেলি ল্যাবের একটা হচ্ছে চার্ট আছে শক পেশেন্টের মনিটরিং নিয়ে, যে মনিটরিং ফর পেশেন্ট ইন শক। এটা সামারি বক্স হচ্ছে 2.4। ঠিক আছে। এখানে দেখবেন যে হচ্ছে দুই ধরনের মনিটরিং আছে, একটা হচ্ছে মিনিমাম মনিটরিং আর একটা আছে এডিশনাল মনিটরিং। মিনিমাম মনিটরিং হচ্ছে চারটা জিনিস, একটা হচ্ছে পালস অক্সিমিটার, ঠিক আছে, দুই নাম্বার হচ্ছে ইসিজি, তিন নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার, চার নাম্বার হচ্ছে ইউরিন আউটপুট। তাহলে মিনিমাম মডালিটিস ফর শক মনিটরিং এর চারটা পয়েন্ট, এক নাম্বার হচ্ছে ইসিজি, দুই নাম্বার হচ্ছে পালস অক্সিমিটার, তিন নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার, চার নাম্বার হচ্ছে ইউরিন আউটপুট। আর এডিশনাল মডালিটিস এর মধ্যে আছে হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার, তারপর ইনভেসিভ ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট, তার বেস ডিফিসিট এন্ড সিরাম ল্যাকটেট। এডিশনাল মডালিটিস এর মধ্যে পাঁচটা। এক নাম্বার হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার, ইনভেসিভ ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট, তারপর হচ্ছে সিরাম ল্যাকটেট এন্ড হচ্ছে বেস ডিফিসিট। মানে এগুলো হচ্ছে সব পেশেন্টের মনিটরিং এর জন্য এই ইউজ হয়। তাহলে এর মধ্যে দেখেন যে মিনিমাম মডালিটির যে চারটা এর মধ্যে দেখেন সেন্ট্রাল ভেনাস প্রেশার এটা হচ্ছে এডিশনাল, কার্ডিয়াক আউটপুট এডিশনাল, সিরাম ল্যাকটেটটা এডিশনাল, পালস অক্সিমিটারটা হচ্ছে আমাদের মিনিমাম মডালিটি। মিনিমাম মডালিটি যে চারটা পয়েন্ট, এর চারটার মধ্যে একটা হচ্ছে পালস অক্সিমিটার। হাইপোটেনশন, এটা হাইপোটেনশন, এটা হচ্ছে ব্লাড প্রেশার। তাহলে এই মিনিমাম মডালিটিস এর মধ্যে যে চারটা পয়েন্ট, এই যে দেখেন যে ইসিজি, পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট। তো ইউরিন আউটপুট ওটার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ইউরিন আউটপুট এর বিষয়ে একটা কথা বলা আছে যে এটা বেস্ট মেজার অফ অর্গান পারফিউশন, তাই না? অর্গান পারফিউশন বেস্ট মেজার করা যায় হচ্ছে ইউরিন আউটপুট দিয়ে। এন্ড বেস্ট মনিটর অফ এডিকুয়েসি অফ শক থেরাপি রিমেইন দ্য ইউরিন আউটপুট। অথবা এটা বেস্ট মেজার বলতে পারি বা বেস্ট মনিটরও আমরা বলতে পারি, এটা অনেক সময় এসবি আসতে পারে। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে কি মিনিমাম মডালিটি ফর শক মনিটরিং এটা হচ্ছে আমাদের পালস অক্সিমিটার। আর মিনিমাম মডালিটিস এর মধ্যে চারটা পয়েন্টের কথা বলছি, চারটা জিনিস, একটা হচ্ছে ইসিজি, পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে কি ব্লাড প্রেশার এন্ড হচ্ছে ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট হচ্ছে বেস্ট।
আচ্ছা, তাহলে এরপরের কোয়েশ্চনে যদি আমরা যাই, এখানে ডিউরিং অপারেশন অফ হেপাটিক হাইড্রেটিস সিস্ট অ্যাসকুলিসিডাল এজেন্ট আর ইউজ টু কিল দ্য অর্গানিজম and preventing anaphylactic shock. Which of the following is not ascolicidal agent? তাহলে দেখেন এখানে ডায়াগনোসিস বলা আছে যে হেপাটিক হাইড্রেটেড সিস্ট, ঠিক আছে, হেপাটিক হাইড্রেটেড সিস্ট। তো হেপাটিক হাইড্রেটেড সিস্ট এটা হচ্ছে আমাদের যে হাইড্রেটেড ডিজিজ আছে বেলি লাভে বা হচ্ছে মাইক্রোবায়োলজিতে একাইনোকক্কাস গ্রানুলোসা, বা যেটাকে আমরা ডগ ট্যাপওয়ার্ম বলি, ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা অ্যাসকুলিসিডাল এজেন্ট হিসাবে কি কি হচ্ছে ইউজ করব? আচ্ছা, তাহলে আমরা যদি হাইড্রেটিক ডিজিজ নিয়ে যদি একটু ডিসকাস করি, তাহলে হচ্ছে এটা বুঝতে সহজ হবে। হাইড্রেটিক ডিজিজ এটা কি দিয়ে হয়? একাইনোকক্কাস গ্রানুলোসা দিয়ে। একাইনোকক্কাস গ্রানুলোসাসকে বলা হয় হচ্ছে ডগ ট্যাপওয়ার্ম। ডগ ট্যাপওয়ার্ম কেন বলা হয়? কারণ ডগ হচ্ছে এই প্যারাসাইটের হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। ডেফিনিটিভ হোস্ট, এটার ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যান, শিপ বা ক্যাটেল, এরা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। তা হাইড্রেটিক যেটা সিস্ট, সিস্টের হচ্ছে তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে পেরিসিস্ট, আরেকটা হচ্ছে একটোসিস্ট, আরেকটা হচ্ছে কি এন্ডোসিস্ট বা জার্মিনাল মেমব্রেন। তো এন্ডোসিস্ট বা জার্মিনাল মেমব্রেন যেটা, এখানেই হচ্ছে কি থাকে, ডটার সিস্ট গুলা থাকে, এবং এটা হচ্ছে ডটার সিস্ট গুলা হচ্ছে এখানেই থাকে, ঠিক আছে। তাহলে এই হাইড্রেটিড ডিজিজ যদি হয় বা কেউ যদি হাইড্রেটিড সিস্ট হয় কারো, তাহলে সে ক্লিনিক্যালি হচ্ছে তার পেইন, রাইট আপার কোয়াড্রেন্টে কি থাকবে, পেইন থাকবে। ফিজিক্যাল ফাইন্ডিং আমরা লিভার সোয়েলিং পাবো, ঠিক আছে। তো এর মাঝে হচ্ছে একটা কমন একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে হাইড্রেটিড ডিজিজ হচ্ছে কমনলি কোন অর্গানে হয়? সবচেয়ে মোস্ট কমন অর্গান হচ্ছে লিভার, আর সেকেন্ড মোস্ট কমন অর্গান হচ্ছে আমাদের লাং, ঠিক আছে। হাইড্রেটিক যে ডিজিজ, এটা ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টটাকে হচ্ছে আমরা একটা শর্ট ফর্মে মনে রাখি, এটাকে বলা হয় হচ্ছে কি পেয়ার থেরাপি। PAI, পেয়ার। তাহলে পি দিয়ে যেটা, সেটা পি দিয়ে হচ্ছে পাংচার। তাহলে যেটা পেয়ার থেরাপি হচ্ছে, প্রথম পি দিয়ে হচ্ছে পাংচার, এ দিয়ে হচ্ছে স্পিরেশন, আর আই দিয়ে হচ্ছে ইনজেকশন। তাহলে ইনজেকশন হিসেবে আমরা যে এজেন্ট গুলা দিই, এগুলাকে বলা হয়েছে কি অ্যাসকুলিসিডাল এজেন্ট। আর আর দিয়ে হচ্ছে রিএসপিরেশন। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা হচ্ছে ইনজেকশন হিসেবে আমরা যে অ্যাসকুলিসিডাল এজেন্ট গুলা দিব, এর মধ্যে কোনটা কোনটা আমরা দিতে পারবো আর কোনটা দিতে পারবো না। তাহলে দেখেন আমরা কোন তিনটা দিতে পারবো। একটা হচ্ছে হাইপারটোনিক স্যালাইন দিতে পারবো আমরা, 15 থেকে 20% হাইপারটোনিক স্যালাইন আমরা ইউজ করতে পারবো। 2 নাম্বার হচ্ছে ইথানল ইউজ করা যাবে, 75 থেকে 95% ইথানল ইউজ করা যাবে। 3 নাম্বার হচ্ছে 1% প্রভিডন আয়োডিন ইউজ করা যাবে, 1% প্রভিডন আয়োডিন। সামটাইমস হচ্ছে 10% সলিউশনও ইউজ করা হয়। তাহলে দেখেন হাইড্রেটিক ডিজিজ বা হাইড্রেটিক সিস্টের ট্রিটমেন্টটাকে আমরা মনে রাখবো যে পেয়ার থেরাপি দিয়ে, পেয়ারের পি দিয়ে হচ্ছে পাংচার, এ দিয়ে হচ্ছে স্পিরেশন, আই দিয়ে হচ্ছে ইনজেকশন। ইনজেকশন হিসেবে আমরা যেগুলা এজেন্ট ইউজ করব, এগুলাকে বলা এসকুলোসিডাল এজেন্ট। আর আর দিয়ে হচ্ছে রিএসপিরেশন, ঠিক আছে। তাহলে এসকুলোসিডাল এজেন্ট হিসেবে আমরা তিনটা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে কি হাইপারটোনিক স্যালাইন 15 থেকে 20%, ইথানল 75 থেকে 95%, 1% প্রভিডন আয়োডিন, সামটাইমস হচ্ছে 10% সলিউশন। তাহলে দেখেন এখানে আমাদের কোয়েশ্চেনে দেখেন যে এসকুলোসিডাল এজেন্ট হিসেবে আমরা কোনটা ইউজ করব না। তাহলে 20% হাইপারটোনিক সলিউশন, তাহলে হাইপারটোনিক স্যালাইনের ক্ষেত্রে আমরা বলছি 15 থেকে 20%, তাহলে এটা হচ্ছে ইউজ করা যাবে। 90% ইথানল, ইথানলের ক্ষেত্রে বলা হয়েছে 75 থেকে 95% ইথানল ব্যবহার করা যাবে, তাহলে এটাও ইউজ করা যাবে। 0.5% ক্লোরহেক্সিডিন, তারপর এটার কথা আমরা বলি নাই। 1% প্রভিডন আয়োডিন, 1% প্রভিডন আয়োডিন ইউজ করা যাবে। সামটাইমস হচ্ছে 10% প্রভিডন আয়োডিন ইউজ করা যাবে। ইউজ করা যাবে না কোনটা? 0.5% ক্লোরহেক্সিডিন। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে 0.5% ক্লোরহেক্সিডিন। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে হাইড্রেটিক ডিজিজ বা হচ্ছে আমাদের ট্রপিক্যাল ইনফেকশন যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা ডিজিজ আছে, যেমন এমিবাইসিস, হাইড্রেটিক ডিজিজ, তারপর হচ্ছে টিবি। এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে নিয়মিতই হচ্ছে কোয়েশ্চেন আসে এটা। আচ্ছা,
তাহলে পরের কোশ্চেনে দেখেন লফলার সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম। লফলার সিনড্রোম কোন অর্গানিজম দিয়ে হবে? তাহলে এখানে দেখেন যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এসকারিস লাম্ব্রিকয়েডিস, ক্লোনোরসিস সাইনেনসিস, হাইড্রোকার্পাস, তারপর হচ্ছে সালমোনেলা। তাহলে লফলার সিনড্রোমটা কোনটা দিয়ে হবে? তাহলে এটার আনসার হচ্ছে এসকারিস লাম্ব্রিকয়েডিস। মানে এসকারিস লাম্ব্রিকয়েডিস এটা হচ্ছে একটা ইন্টেস্টিনাল নেমাটোডস। এটা দুইটা স্টেজ আছে, একটা অ্যাডাল্ট স্টেজ আর একটা হচ্ছে কি লার্ভা স্টেজ। অ্যাডাল্ট স্টেজে হচ্ছে সে অন্যান্য সিমটম গুলা করবে কিন্তু পালমোনারি কোনো সিমটম করবে না। সাধারণত লার্ভা স্টেজ যেটা আছে এটা হচ্ছে পালমোনারি সিমটম করে। পালমোনারি সিমটম এর মধ্যে সাধারণত কি কি করতে পারে? ড্রাই কাফ, চেস্ট পেইন, ডিপসনিয়া, ফিভার, এগুলা হয়। একসাথে যে পালমোনারি সিমটম গুলা হবে এগুলাকে বলা হয় হচ্ছে লফার সিনড্রোম। আর এই যে এসকারিস লাম্ব্রিকয়েডিস অ্যাডাল্ট স্টেজে কি কি করতে পারে? একটা হচ্ছে ধরেন এটা যদি কমন বাইল ডাকে আসে তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে। তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টে গেলে একিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে, অ্যাসেন্ডিং কোলানজাইটিস করতে পারে, তারপর স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে, রেয়ারলি হচ্ছে পারফোরেশন করতে পারে। তাই না? এগুলো হচ্ছে অ্যাডাল্ট স্টেজ দিয়ে হবে। আর লার্ভা স্টেজ দিয়ে একটাই, সে শুধু পালমোনারি সিমটম করবে। পালমোনারি সিমটম গুলাকে আমরা একসাথে লফলার সিনড্রোম বলি। একসাথে লফলার সিনড্রোম বলা হয়। তাহলে এই কোয়েশ্চেনের আনসার কি হবে? বি, এসকারিস লাম্ব্রিকয়েডিস। আচ্ছা, পরের কোয়েশ্চেন, elderly patient present with anorexia, gradually increasing pain in the right upper abdomen associated with high-grade fever, with night sweat and general malaise for the last 5 days. He noticed tender swelling in the right upper abdomen. What might be probable cause it? মানে এটার কজ কি? তাহলে এখানে যদি আমরা ক্লিনিক্যাল ফিচার গুলা যদি চিন্তা করি, একটা হচ্ছে এনোরেক্সিয়া, তারপর হচ্ছে রাইট আপার এবডোমেনে হচ্ছে পেইন, রাইট আপার এবডোমেনে পেইন, সাথে হচ্ছে ফিভার, তারপর হচ্ছে নাইট সোয়েট, এরপর জেনারেল ম্যালেজ, আর ডিউরেশনটা হচ্ছে 5 days। তাইলে দেখেন কি ডায়াগনোসিস হইতে পারে? রাপচার লিভার এনিউরিজম, হেপাটিক সিস্ট, ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, এমিপিক লিভার অ্যাবসেস। সাধারণত এখানে যে ক্লিনিক্যাল ফিচার গুলার কথা বলা আছে এগুলা হচ্ছে অ্যাবসেসের দিকেই হচ্ছে বেশি যায়, অ্যাবসেসের দিকে বেশি যায়। তাহলে অ্যাবসেস যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্টে হচ্ছে সবচেয়ে কমনলি হচ্ছে এমিবিক লিভার অ্যাবসেস হয়। তাহলে এটার আনসারটা হবে হচ্ছে এমিবিক লিভার অ্যাবসেস। তাহলে এমিবিক লিভার অ্যাবসেস হচ্ছে কে করবে? তাহলে এমিবিক লিভার অ্যাবসেস হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে হয়। ঠিক আছে? তো এন্ডামিবা হিস্টোলাইটিকার দুইটা ফর্ম, একটা থাকে সিস্ট ফর্ম আর একটা থাকে ট্রোপোজয়েড। তাহলে ট্রোপোজয়েড হচ্ছে কি করে? কোলনে হচ্ছে আমাদের একটা ফ্লাগ শেপ আলসার করে। ফ্লাগ শেপ আলসার করার পর এই ট্রোপোজয়েড পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে হচ্ছে লিভারে যায়। লিভারে গিয়ে হচ্ছে সে কমনলি হচ্ছে রাইট লোবে হচ্ছে 80% কেজ হচ্ছে রাইট লোবকে ইনভলভ করে, 10% কেজে হচ্ছে সে লেফট লোবে ইনভলভ করতে পারে। রাইট লোবের মধ্যে সে ডায়াফ্রামেটিক যে সার্ফেস, ডায়াফ্রামেটিক সার্ফেসে কমনলি হচ্ছে অ্যাবসেস ফর্মেশন করে। ঠিক আছে? অ্যাবসেস ফর্মেশন করে। তাহলে এক্ষেত্রে দেখেন যে এখানকার যে ক্লিনিক্যাল ফিচার, তাহলে ক্লিনিক্যাল ফিচার গুলা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যাই হচ্ছে এমিবিক লিভার অ্যাবসেস এর সাথে। তাহলে এটা আমাদের হচ্ছে আনসার হবে এমিবিক লিভার অ্যাবসেস। তাহলে এমিবিক লিভার অ্যাবসেস থেকে আমাদের আম, যে কয়টা জিনিস জানতে হবে এর মাঝে একটা হচ্ছে কি এটা কোন অর্গানিজম দিয়ে হয়, এন্ডামিবা হিস্টোলাইটিকা, এটা দুইটা ফর্ম। তাহলে ফ্লাগ শেপ আলসার কোন জায়গায় করে, তারপর এটা হচ্ছে লিভারের কোন লোবকে ইনভলভ করে, কোন সারফেসকে ইনভলভ করে, এগুলা। আর এটার আহ, এগুলা আর হচ্ছে এটা এখানে চকলেট কালার একটা হচ্ছে অ্যানকোভয়েড সস পাওয়া যায়, যেটা হচ্ছে মিক্সার অফ হচ্ছে হেপাটিক লিভার টিস্যু, নেক্রোটিক লিভার টিস্যুর সাথে হচ্ছে ব্লাড মিক্স। মানে এটা হচ্ছে এটা কোথায় পাওয়া যায়, এগুলা হচ্ছে এটার কোয়েশ্চেন। আচ্ছা,
পরের কোয়েশ্চেনে দেখেন যে হুইচ ইজ দ্য ট্রপিক্যাল which of the tropical disease complicate with characteristic disfigurement of leonine phase? লিওনাইন ফেজ এর সাথে হচ্ছে রিলেটেড হচ্ছে কোনটা? তাহলে দেখেন লিওনাইন ফেজ তাহলে কোন ট্রপিক্যাল ডিজিজে হচ্ছে আমরা লিওনাইন ফেজ পাবো? তাহলে দেখেন যে টিউবারকুলোসিস, হাইড্রেটেড ডিজিজ, মাইসিটিমা, লেপ্রোসি, ফাইলেরিয়াসিস। তাহলে এখানে দেখেন টিউবারকুলোসিস হচ্ছে আমরা এই ধরনের কোনো ফেজ পাই না, হাইড্রেটেড ডিজিজও পাই না, মাইসিটিমাতেও পাই না, লেপ্রোসিতে হচ্ছে পাওয়া যায়। আরেকটা হচ্ছে পাইলেরিয়াসিস। তাহলে দেখেন যে লেপ্রোসির আরেকটা নাম হচ্ছে হ্যানসেন ডিজিজ, এটা হচ্ছে ক্রনিক ইনফেকশন। তাহলে এই লেপ্রোসিটা করে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি নামক অ্যাসিড প্লাস বেসিলাস দিয়ে হয়। ঠিক আছে, এটা অ্যাসিড প্লাস বেসিলি দিয়ে হয়। তো এটা হচ্ছে সেকেন্ড মোস্ট। তাহলে দেখেন যে হচ্ছে লিওনাইন ফেস্ট হচ্ছে আমরা কোথায় পাবো? সাধারণত এটা হচ্ছে আমরা লেপ্রোসিতে পাবো। লেপ্রোসির আরেকটা নাম হচ্ছে হ্যানসেন ডিজিজ। লেপ্রোসি কোন অর্গানিজম দিয়ে হবে? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। একটা হচ্ছে অ্যাসিড ফাস্ট বেসিলি, এটা দিয়েই হবে। তাহলে এখান থেকে আমাদের এতটুকু জানলেই হবে। তাহলে এখানকার আনসার হচ্ছে যে লেপ্রোসি। না, লেপ্রোসিতে হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক হচ্ছে লিওনাইন পেস পাবো, লিওনাইন পেস। আচ্ছা, 40 নম্বর কোয়েশ্চেনে দেখেন যে মোস্ট ইফেক্টিভ ফর হ্যান্ড স্ক্রবিং, হ্যান্ড হ্যান্ড অ্যান্টিসেপটিকের জন্য আমরা কোনটা ইউজ করি? অ্যান্টিসেপসিসের জন্য আমরা কি কি ইউজ করি? তাহলে দেখেন যে হ্যান্ড অ্যান্টিসেপসিসের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিকমেন্ডেশন হচ্ছে কি অ্যালকোহল বেস যে কোনো সলিউশন এখানে ইউজ করা যাবে। এর মাঝে ক্লোরহেক্সিডিন, প্রোভিডান আয়োডিন, তারপর অ্যালকোহল, এগুলো ইউজ হয়। এর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা? সবচেয়ে ইফেক্টিভ এবং হচ্ছে মোস্ট কমনলি ইউজ হয় হচ্ছে কি প্রোভিডান আয়োডিন। তাহলে এটাও একটা কমন কোয়েশ্চেন, কমনলি পরীক্ষায় আসে। তাহলে মোস্ট হ্যান্ড স্ক্রবিং এর জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে কি কি অ্যালকোহল বেস যে কোনো সলিউশন আমরা ইউজ করতে পারি, অ্যালকোহল, ক্লোরহেক্সিডিন, প্রোভিডান আয়োডিন। এর মাঝে সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং মোস্ট কমনলি ইউজ হয় হচ্ছে কি প্রোভিডান আয়োডিন। আচ্ছা, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিউডোমেমব্রেনাস এন্ট্রোকোলাইটিস ইজ কজড বাই ফলোইং অর্গানিজম। কোন অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিউডোমেমব্রেনাস এন্ট্রোকোলাইটিস কে করবে? তাহলে এখানে যে দেখেন অপশন গুলা, ক্লোরোস্ট্রিডিয়াম ডিফিসিলি, স্ট্রেপ্টোকক্কাস, ক্লোরোস্ট্রিডিয়াম, তারপর লিশেরিয়া মনোসাইটোজেন্স, কোরিনিব্যাকটেরিয়াম, এর মাঝে হচ্ছে কে করতে পারে? তাহলে এখানে হচ্ছে কমনলি অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিউডোমেমব্রেনাস এন্ট্রোকোলাইটিসটা করে ক্লোরোস্ট্রিডিয়াম ডিফিসিলি। ক্লোরোস্ট্রিডিয়ামের মধ্যে 4টে স্পিসিস আমাদেরকে পড়তে হয়। যে এর মধ্যে একটা ক্লোরোস্ট্রিডিয়াম টিটানি যেটা দিয়ে টিটানাস হয়, ক্লোরোস্ট্রিডিয়াম পারফিনজেন্স যেটা দিয়ে গ্যাস গ্যাংগ্রিন হয়, ক্লোরোস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা দিয়ে ফুড পয়জনিং হয়, আরেকটা হচ্ছে ক্লোরোস্ট্রিডিয়াম ডিফিসিলি যেটা হচ্ছে সিউডোমেমব্রেনাস এন্ট্রোকোলাইটিস করে। তাহলে সিউডোমেমব্রেনাস এন্ট্রোকোলাইটিসটা কিভাবে হয়? তো এখানে এখানে দেখেন যে মাইক্রোবায়োলজি বইয়ে বলা আছে হচ্ছে কি যে সিউডোমেমব্রেনাস এন্ট্রোকোলাইটিস যেটা, এটা ফার্স্ট হচ্ছে ক্লিন্ডামাইসিন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে হচ্ছে পাওয়া যায়।
বেলি ল্যাবে হচ্ছে যেটা লেখা আছে মোস্ট কমনলি হচ্ছে কোন অ্যান্টিবায়োটিকের জন্য, সেটা হচ্ছে কি কুইনোলন্স, স্পেশালি বলা আছে হচ্ছে কি সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন এর জন্য হচ্ছে কি হইতে পারে, সিউডোমেমব্রেনাস এন্ট্রোকোলাইটিস হইতে পারে। এটা সাধারণত হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এটা ইউজ করলে নর্মাল গাট ফ্লোরা গুলা হচ্ছে কি হয়, ডিস্ট্রাকশন হয়ে যায়। এরপর হচ্ছে ক্লোরিস্ট্রিডিয়াম ডিফিসিল ওভারগ্রো হয়ে সিউডোমেমব্রেনাস এন্ট্রোকোলাইটিস করতে পারে। তাহলে এখান থেকে আমাদের যে কোয়েশ্চেনটা পরীক্ষায় কমনলি আসে সেটা হচ্ছে কোন অর্গানিজম করে, ক্লোরিস্ট্রিডিয়াম ডিফিসিলি কোন অ্যান্টিবায়োটিকের জন্য কমনলি হয়, সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিনের জন্য হয়। তাহলে ক্লোরিস্ট্রিডিয়াম সম্পর্কে কয়েকটা কথা আমরা জানি। এরা হচ্ছে কি স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে অব্লিগেট অ্যানারোবস, তারপর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই জিনিসগুলো তো হচ্ছে আমরা জানি। সাথে হচ্ছে যে চারটা অর্গানিজম হচ্ছে কোনটা কি ডিজিজ করবে, এগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। Tubercular ulcer for intestinal TB most commonly seen. টিউবারকুলার আলসার, ইন্টেস্টিনাল টিবি। আচ্ছা, টিবি, তাহলে টিবি কোন অর্গানিজম দিয়ে হয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়। তাহলে টিবির ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে টিবি মোস্ট কমনলি কোন জায়গায় হয়, সেটা হচ্ছে লাংস হয়, লাংসে সবচেয়ে কমনলি হয় হচ্ছে টিবি। সেকেন্ড হচ্ছে এক্সট্রা পালমোনারি, লাংসের বাইরে কোন জায়গায় টিবি মোস্ট কমনলি হয়? এক নাম্বার যেটা কজ এক্সট্রা পালমোনারি কজের মধ্যে সেটা হচ্ছে লিমনোড, আর দুই নাম্বার যেটা কজ সেটা হচ্ছে কি আইলিয়াম। ঠিক আছে, সেটা হচ্ছে থার্মিনাল আইলিয়াম। থার্মিনাল আইলিয়ামে হচ্ছে কি এক্সট্রা পালমোনারি টিবির সেকেন্ড মোস্ট কমন সাইট হচ্ছে টার্মিনাল আইলিয়াম। তারপর হচ্ছে জেনিটাল টিবি কোথায় হয়? ফেলোপিয়ান টিউবে হয় মোস্ট কমনলি। আর এই যে পালমোনারি টিবি, যেটা পালমোনারি টিবি হচ্ছে মোস্ট কম, এটা হয় হচ্ছে সাধারণত হচ্ছে বেসে, আর হচ্ছে রিএক্টিভেশনটা হয় সাধারণত অ্যাপেক্সে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা দেখেন যে টিউবারকুলার আলসার ফর ইন্টেস্টিনাল টিবি মোস্ট কমনলি সিন। তাহলে ইন্টেস্টিনাল টিবির ক্ষেত্রে মোস্ট কমনলি আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে থার্মিনাল আইলিয়াম। টার্মিনাল আইলিয়ামটা হচ্ছে তার মোস্ট কমন সাইট। তাহলে আমাদের আনসার হচ্ছে কি সি, টার্মিনাল আইলিয়াম। আচ্ছা, এই microorganism take carrier state in some cases. The bacteria can take carrier state in gallbladder. না, গল ব্লাডারে কোন ব্যাকটেরিয়া গুলো হচ্ছে ক্যারিয়ার স্টেট হিসেবে থাকে? তাহলে তিনটা অর্গানিজম গল ব্লাডারে ক্যারিয়ার স্টেট হিসেবে থাকতে পারে সাধারণত। একটা হচ্ছে ক্ল্যাবশিলা, সালমোনেলা, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কি। তাহলে সালমোনেলা, এখানে দেখেন ভিব্রিও কলেরা, ইকোলাই, শিগেলা, সালমোনেলা, সিউডোমোনাস। তাহলে এখানে আমাদের আনসার হবে যে সালমোনেলা। সালমোনেলা সাধারণত হচ্ছে গলব্লাডারে ক্যারিয়ার স্টেট হিসাবে থাকতে পারে। এই কোয়েশ্চেনটা হচ্ছে জানুয়ারির পার্ট ওয়ানে আসা একটা কোয়েশ্চেন, যে ক্যারিয়ার স্টেট হিসেবে ক্রনিক কোলিসিস্টাইটিস এর ক্ষেত্রে ক্যারিয়ার স্টেট হিসেবে কোন ব্যাকটেরিয়াটা গলব্লাডারে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে সালমোনেলা। আচ্ছা, তাহলে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস ইজ নট নিডেড ফর এ ক্লিন কাট ইনজুরি বাট মাস্ট বি ডান ইন পারফোরেশন ওন্ড। উইদাউট প্রোফাইলাক্সিস ইনফেকশন রেট ইন পারফোরেশন ওন্ড ইজ। তাহলে আমাদের ওন্ডকে চার ভাগে ক্লাসিফাই করা হয়। ওন্ডের ক্লাসিফিকেশন হচ্ছে চারটা, তাই না? একটা হচ্ছে ক্লিনড ওন্ড, তাই না? ক্লিনড ওনে হচ্ছে কোনো অর্গান ওপেন হয় না। তাহলে ক্লিনড ওনের ইনফেকশন রেট হচ্ছে 1 to 2%। আর অ্যান্টিবায়োটিক ইনফেকশন রেট উইথ প্রোফাইলেক্সিস, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস সহ ইনফেকশন রেট হচ্ছে 1 to 2%। আর ইনফেকশন রেট উইদাউট প্রোফাইলেক্সিস, তাই না, উইদাউট প্রোফাইলেক্সিস হচ্ছে 1 to 2%। তাহলে ক্লিন ওন গুলা। 2 নাম্বার দেখেন যে ক্লিন কন্টামিনেটেড ওন, ডিসকাস ওপেন মিনিমাল, ডিসকাস গুলা অর্গান গুলা ওপেন করা হয়। দেখেন ক্লিন কন্টামিনেটেড ওন, এখানে ইনফেকশন রেটটা উইথ প্রোফাইলেক্সিস হচ্ছে 3%, আর উইদাউট প্রোফাইলেক্সিস ইনফেকশন রেট হচ্ছে 6 to 9%। তারপর 3 নাম্বার দেখেন যে কন্টামিনেটেড ওন,
মানে কন্টামিনেটেড ওন্ডের মধ্যে দেখেন ইনফেকশন রেট উইথ প্রোপাইলেক্সিস হচ্ছে 6%, ইনফেকশন রেট উইদাউট প্রোপাইলেক্সিস হচ্ছে 13 থেকে 20%। এখানে তাহলে ইনফেকশন রেটটা হচ্ছে অনেক বেশি। আর ডার্টি ওন্ড যেটা পাস বা পারফোরেশন অথবা ইনসিশন থ্রু অ্যান অ্যাবসেস, ডার্টি ওন্ড এটার ইনফেকশন রেট হচ্ছে উইথ অ্যান্টিবায়োটিক প্রোপাইলেক্সিস সহ হচ্ছে 7%, আর ইনফেকশন রেট উইদাউট প্রোপাইলেক্সিস সেটা হচ্ছে 40%। তাহলে ক্লিন ওন্ড কোনগুলা? যে আমরা এলিমেন্টারি ট্র্যাক, জেনিটাল ট্র্যাক বা রেসপিরেটরি ট্র্যাকে এন্ট্রি ছাড়া যে সার্জারি গুলা করি সেগুলো হচ্ছে ক্লিন ওন্ড। আর ক্লিন কন্টামিনেটেড ওন এখানে যেমন হচ্ছে কন্ট্রোল হচ্ছে কি হয়, এন্ট্রি হয় জেনিটাল ট্র্যাক বা অ্যাবডোমিনাল এলিমেন্টারি ট্র্যাক গুলোতে কন্ট্রোল এন্ট্রি হয়। আর কন্টামিনেটেড ওন যেটা, সেটা হচ্ছে কন্টামিনেটেড ওন যেমন হচ্ছে ব্রাস্ট অ্যাপেন্ডিক্স, তাই না, এগুলো হচ্ছে কন্টামিনেটেড ওন। তাই না, এগুলার ইনফেকশন রেটটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস সহ 6%, আর অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস ছাড়া হচ্ছে কি 13 থেকে 20%। আর ব্রাটিওন যেটা পারফোরেশন বা পাস বা অ্যাবসেস, এগুলো হচ্ছে ইনফেকশন রেটটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস সহ 7%, আর প্রোফাইল্যাক্সিস ছাড়া হচ্ছে 40%। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ টেবিল, যে ওন্ডের 4টা ক্লাসিফিকেশন, কোনটার ইনফেকশন রেট কত, সাথে হচ্ছে যে কোনটার এক্সাম্পল কি। এক্সাম্পল গুলো সব আমাদের মনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এসবিএ আসে। তাহলে এখানে দেখেন যে আমাদের বলা আছে যে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস নট নিডেড, ক্লিন কাট ইনজুরির জন্য অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস লাগে না, বাট পারফোরেশন ওন্ডের জন্য অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস লাগে। উইদাউট প্রোফাইল্যাক্সিস ইনফেকশন রেট হচ্ছে কত আমাদের 40%। তাহলে অ্যান্টিবায়োটিক ছাড়া হচ্ছে আমাদের পারফোরেশন ওন্ডের ক্ষেত্রে ইনফেকশন রেট হবে 40%, আর অ্যান্টিবায়োটিক সহ হচ্ছে প্রোফাইল্যাক্সিস দিলে এটা হবে আমার 7%। তাহলে আমাদের আনসার হচ্ছে কি 40% ডি। কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, তাহলে এখানে দেখেন হাইপারনেট্রিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপারক্যালসিমিয়া, পাইলেরিয়া, হাইপারথার্মিয়া। তাহলে ব্লাড ট্রান্সফিউশন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন আর একটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফিউশন। তাহলে মেসিভ যে ব্লাড ট্রান্সফিউশন সেটার হচ্ছে কমন কিছু হচ্ছে কমপ্লিকেশন আছে। মোস্ট কমন কমপ্লিকেশন হয় হচ্ছে কোয়াগুলোপ্যাথি। তারপর হচ্ছে কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে হয় হাইপোক্যালসিমিয়া হয় সবচেয়ে কমন, হাইপারক্যালিমিয়া হয়, হাইপোক্যালিমিয়া হয়, আর হাইপারথার্মিয়া হতে পারে মেসিভ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে। তাহলে মেসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশনের মধ্যে মোস্ট কমন কোনটা? কোয়াগুলোপ্যাথি। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে কমন হচ্ছে হাইপোক্যালসিমিয়া, তারপর হচ্ছে হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোথার্মিয়া হতে পারে। আর সিঙ্গেল যে ট্রান্সফিউশন, সিঙ্গেল ট্রান্সফিউশনের সাধারণত হচ্ছে ইনকম্পিটেবল হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়েকশন হতে পারে, ফেব্রাইল রিয়েকশন হতে পারে, অ্যালার্জিক রিয়েকশন হতে পারে, তারপর বিভিন্ন ধরনের ডিজিজ ট্রান্সমিটেড হতে পারে। ঠিক আছে, এরপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে এখানে হাইপারক্যালিমিয়া হতে পারে, স্টোর আরবিসি থেকে পটাশিয়াম বের হয়, এটা হাইপারক্যালিমিয়া করতে পারে। আর হচ্ছে হাইপোক্যালসিমিয়া হয়, তাই না, সিঙ্গেল ট্রান্সমিশনও হচ্ছে হাইপোক্যালসিমিয়া হয়, তারপর হচ্ছে কি হাইপারক্যালিমিয়া হয়। তাহলে এখানে দেখেন যে কোন কমপ্লিকেশনটা হবে, হাইপারনেট্রিমিয়া আমাদের মেসিভ ট্রান্সমিশনও হবে না, সিঙ্গেলও সাধারণত হবে না। হাইপারক্যালিমিয়া এটা হচ্ছে মেসিভ ট্রান্সমিশনও হয়, সিঙ্গেল বেস ট্রান্সমিশনও হতে পারে। হাইপারক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া সাধারণ হয় না, এটা হয় হাইপোক্যালসিমিয়া। ঠিক আছে, আর হাইপারথার্মিয়া হয় না, হাইপোথার্মিয়া হয়। তাহলে কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, তাহলে ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন হচ্ছে এখানে হাইপারক্যালিমিয়া। তাহলে দেখেন যে কমপ্লিকেশন ফ্রম এ সিঙ্গেল ট্রান্সফিউশন এন্ড কমপ্লিকেশন ফ্রম মেসিভ ট্রান্সফিউশন দুইটাই হচ্ছে আমার যে হাইপারক্যালিমিয়া। তাহলে এটার আনসার হবে আমার হাইপারক্যালিমিয়া। অ্যান্টিসেপটিক নট ইউজ ফর স্কিন প্রিপারেশন, তাই না, স্কিন প্রিপারেশনের জন্য আমরা কি কি অ্যান্টিসেপটিক ইউজ করতে পারি? তাহলে স্কিন প্রিপারেশনের জন্য অ্যান্টিসেপটিক আমরা কি কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যালকোহল বেস যে কোনো সলিউশন আমরা ইউজ করতে পারি। তাহলে দেখেন এখানে কি কি ইউজ করা যায়, ক্লোরহেক্সিডিন, তারপর হচ্ছে প্রোভিডান আয়োডিন, তারপর হচ্ছে সেট্রিমাইট অ্যালকোহল, হাইপোক্লোরাইট এন্ড হেক্সাক্লোরোফর্ম। তাহলে এখানে দেখেন আইসোপ্রোপাইল ইউজ হয়, হেক্সাক্লোরোপেন ইউজ হয়, বিটাদিন ইউজ হয়, ক্লোরহেক্সিডিন ইউজ হয়, হাইপোক্লোরাইট সাধারণত ইউজ হয় না।
হাইপোক্লোরাইট সাধারণত হচ্ছে স্কিন প্রিপারেশনের জন্য ইউজ হয় না। তাহলে অ্যান্টিসেপটিক নট ইউজ ফর স্কিন প্রিপারেশন আইসোপ্রোপাইল, স্কিন প্রিপারেশনের জন্য ইউজ করা হয় হেক্সাক্লোরোফেন, বিটাডান, তারপর ক্লোরহেক্সিডিন ইউজ হয়। হাইপোক্লোরাইট সাধারণত যে স্কিন প্রিপারেশনের জন্য ইউজ হয় না, এটা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি জন্য ইউজ হয়, তাই না? ইনস্ট্রুমেন্ট এন্ড সারফেস ক্লিনিং। এরপরের কোয়েশ্চেন দেখেন, a 28-year-old man has a carcinoid tumor identified in his appendix. Blood testing for which of the substance listed below is likely to be helpful during follow-up? তাহলে CA99, alkaline phosphatase, alpha fetoprotein, carcinoembryonic antigen, chromogranin A। তাহলে কার্সিনয়েড টিউমার, তাহলে কার্সিনয়েড টিউমারটা কি? এটা হচ্ছে একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার। কার্সিনয়েড টিউমার একটা হচ্ছে কি নিউরো এন্ডোক্রাইন টিউমার। এটা মোস্ট কমনলি কোন জায়গায় হয়? মোস্ট কমনলি অ্যাপেন্ডিক্সে হয়, দেন হচ্ছে আইলিয়ামে হয়, দেন হচ্ছে রেকটামে হয়। হোল জিটি ট্র্যাক্টটা হইতে পারে, সবচেয়ে কমনলি হয় হচ্ছে অ্যাপেন্ডিক্সে, সেকেন্ড মোস্ট কমনলি হয় হচ্ছে আইলিয়ামে, দেন হচ্ছে কি রেকটামে, বাকিগুলাতে এরপরে হয়। তাহলে কার্সিনয়েড টিউমারে কি হয়? তাহলে কার্সিনয়েড টিউমার হইলে এখান থেকে বেসো অ্যাক্টিভ অ্যামাইন রিলিজ হয়, বেসো অ্যাক্টিভ পেপটাইড রিলিজ হয় কিছু। তাহলে মোস্ট কয়েকটার মধ্যে দেখেন যে সেরাটোনিন রিলিজ করে, হিস্টামিন রিলিজ করে, এটা সেরাটোনিন রিলিজ করে বা হিস্টামিন রিলিজ করে। তো এটার ডায়াগনোসিসের জন্য যে হচ্ছে একটা হচ্ছে ইউরিন টেস্টে আমরা কি দেখবো, আর হচ্ছে ব্লাড টেস্টে আমরা হচ্ছে কি দেখবো। তাহলে ইউরিন যে টেস্ট সেটা হচ্ছে কি, ইউরিনের টেস্ট হচ্ছে এটার স্পেসিফিক টেস্ট, সেটা হচ্ছে ইউরিনে আমরা সেরাটোনিনের এন্ড প্রোডাক্টটা পাবো। সেরাটোনিনের এন্ড প্রোডাক্টটা হচ্ছে আমরা ইউরিনে পাবো। তাহলে সেরাটোনিনের এন্ড প্রোডাক্ট কি? সেটা হচ্ছে কি 5HIA, তাই না? তাহলে এটার পূর্ণরূপটা হচ্ছে কি হাইড্রোক্সি ইন্ডোলে অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্সি ইন্ডোলে অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে আমরা ইউরিনে পাবো, এবং এটা হচ্ছে স্পেসিফিক ফর কার্সিনয়েড টিউমার। আর ব্লাডে আমরা কি পাবো? ক্রোমোগ্রেনিন এ, ক্রোমোগ্রেনিন এ। তাহলে ক্রোমোগ্রেনিন এটা হচ্ছে কার্সিনয়েড টিউমারের, এটা দিয়ে আমরা ফলো আপ করতে পারি, বাট এটা কার্সিনয়েড টিউমারের জন্য একদম স্পেসিফিক না। বিভিন্ন কারণে এটা কি হইতে পারে, ব্লাডে ইনক্রিজ হইতে পারে। তাহলে কোয়েশ্চেনটা দেখেন যে 20 কার্সিনয়েড টিউমারের পেশেন্টের ফলো আপের জন্য আমরা কোন ব্লাড টেস্টটা করব? তাহলে CA99 না, অ্যালকালাইন ফসফেটেসও না, আলফা ফেটোপ্রোটিনও না, আমরা এমব্রায়োজেনিক অ্যান্টিজেনও না, ক্রোমোগ্রেনিন এটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। আরেকটা টেস্টের কথা বলছি, সেটা হচ্ছে ইউরিন। ইউরিনে হচ্ছে আমরা কি পাবো? সেরাটোনিনের এন্ড প্রোডাক্ট পাবো, 5HIAA। তাহলে দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ বিটুইন ব্লাড এন্ড ইউরিন টেস্ট ফর কার্সিনয়েড সিনড্রোম। ব্লাড টেস্ট usually measure chromogranin A, a neuron specific annulus, substrate P and gastrin. Urine test usually measure 5HIAA, which is a metabolic product of serotonin. Sometimes blood test for 5-hydroxy tryptamine are also performed. তাহলে commonly use করা হয় হচ্ছে কোনটা? chromogranin A। আচ্ছা, during a right hemicolectomy, the cecum is mobilized. As the bowel is retracted medially, a vessel is injured posterior to the colon. Which of the following most likely vessel? তাহলে রাইট হেমিকোলেক্টমি করার সময় আমাদের কোন ভেসেলটা মোস্ট কমনলি ইনজুরি হয়? তাহলে রাইট হেমিকোলেক্টমি যেটা রাইট কোলনের সাথে রিলেটেড, রাইট কোলনের সাথে রিলেটেড বা রাইট কোলনে সার্জারি করতে গেলে, রাইট হেমিকোলেক্টমি করতে গেলে তিনটা জিনিস ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিউডেনাম, আরেকটা হচ্ছে রাইট ইউরেটার, আরেকটা হচ্ছে রাইট সাইডেড বোর্নাল ভেসেল যেগুলো আছে সেগুলো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তাহলে এখানে দেখেন যে আমাদের আনসার হবে হচ্ছে কি গোনোডাল ভেসেল। রাইট কোলিক আর্টারি না, ইনফিরিয়র ভেনা ক্যাভা না, এওরটা না, এক্সটার্নাল আইলিয়াক আর্টারিও না, গোনোডাল ভেসেল। রাইট সাইডেড গোনোডাল ভেসেল গুলো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তাহলে আমরা রাইট হেমিকোলেক্টমি কখন করি? যদি রাইট সাইডেড কোনো টিউমার থাকে, সিকাম বা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, সেক্ষেত্রে হচ্ছে আমরা রাইট হেমিকোলেক্টমি করি। রাইট হেমিকোলেক্টমি করার সময় তিনটা জিনিস ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। একটা হচ্ছে রাইট গোনোডাল ভেসেল, আরেকটা হচ্ছে কি ডিওডেনাম এন্ড হচ্ছে রাইট ইউরেটার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে গোনোডাল ভেসেল।
তাহলে glomerular vessel and ureter are important posterior relation that are at risk during right hemicolectomy. So a patient who undergone splenectomy 2 years back develop RTI followed by sepsis. Approximately 50% chance this sepsis is caused by. আচ্ছা, তাহলে স্প্লেনেক্টমি করার পর একটা পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এরপর হচ্ছে সেপসিস। এই সেপসিস হচ্ছে কোন অর্গানিজম দিয়ে হয়? আচ্ছা, স্প্লেনেক্টমি করার পর পেশেন্টের সেপসিস করে হচ্ছে তিনটা অর্গানিজম মোস্ট কমনলি করে। এর মধ্যে একটা হচ্ছে স্টেপটোকক্কাস নিউমোনিয়া, আরেকটা হচ্ছে নেশেরিয়া মেনিনজাইটিস, আরেকটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তাহলে এই তিনটা অর্গানিজমের নামই এখানে আছে, স্টেপটোকক্কাস নিউমোনিয়া, নেশেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, তাহলে এর মধ্যে হচ্ছে কি স্টেপটোকক্কাস যে নিউমোনিয়া, এটা 50% কেজের ক্ষেত্রে হচ্ছে কি করে, এটা সেপসিস করে। বাকি দুইটা হচ্ছে বাকি পার্সেন্টেজ। তাহলে দেখেন স্টেপটোকক্কাস নিউমোনিয়া causes approximately 50% of episode of sepsis in splenectomized patient. তাহলে স্প্লেনেক্টোমাইজ পেশেন্টের সেপসিস করে সাধারণত তিনটা অর্গানিজম। একটা হচ্ছে স্টেপটোকক্কাস নিউমোনিয়া, নেশেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এর মাঝে 50% করে হচ্ছে স্টেপটোকক্কাস নিউমোনিয়া। তাহলে এটাও হচ্ছে কমনলি কোয়েশ্চেন আছে। স্প্লেনেক্টমি হচ্ছে আমরা ইন্ডিকেশন কি, তারপর হচ্ছে স্প্লেনেক্টমি করার পর হচ্ছে পেশেন্টের সেপসিস কে কে করতে পারে, তারপর স্প্লেনেক্টমি করার আগে হচ্ছে আমাদের কি কি ভ্যাকসিন দিতে হয়, তারপর হচ্ছে কি কি অ্যান্টিবায়োটিক দিতে হয়, এর অথবা হচ্ছে আমরা একটা পেশেন্টের স্প্লেনেক্টমি করে ফেললে কখন আমরা ভ্যাকসিন দিবে, কোয়েশ্চেন গুলো হচ্ছে এখান থেকে কমনলি আসে। এটা পুরো হচ্ছে সবার জন্যই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের আনসার হবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আচ্ছা, পরের কোয়েশ্চনে দেখেন, a 22 years old man has undergone an inguinal hernia repairs. 7 days later, he present with an erythematous and tender wound that is discharge a purulent material. What is the most likely causes? আচ্ছা, এটা একটা হচ্ছে হার্নিয়া রিপেয়ারের পর পেশেন্টের হচ্ছে ওন্ড ইনফেকশন হয়েছে। তো ওন্ড ইনফেকশন কমনলি করে কে? ওন্ড ইনফেকশন কমনলি করে কোন অর্গানিজম? সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। মোস্ট কমনলি ওন্ড ইনফেকশন করে স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাহলে এটা দেখেন আমাদের আনসারটা হবে ইনফেকশন উইথ স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাহলে দেখেন, in this setting Staphylococcus aureus infection is the most likely causes in the UK between 2010 and 2011. The most commonest cause of wound infection was Enterobacter infection, usually following cardiac or colonic surgery. 23% of infection were due to Staphylococcus aureus, which fit the scenario above. Infection with other organisms include Streptococcus pyogenes হতে পারে, পেরিপ্লাজমিক স্পেস কন্টেনিং হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে এখানে দেখেন যে হার্নিয়া রিপেয়ার করার পর ওন্ড ইনফেকশন সাধারণত স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হয়। এটা এই কোয়েশ্চেনটা কমনলি আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সিনারিও দিয়েও আসতে পারে, ডিরেক্ট আসতে পারে। কমনলি ওন্ড ইনফেকশন কে করে? স্টেফাইলোকক্কাস অরিয়াস। প্যারাসাইট ইনভলভ ডেভেলপিং অফ ম্যালিগন্যান্সি। কোন কোন প্যারাসাইট হচ্ছে ম্যালিগন্যান্সি করতে পারে? তাহলে দেখেন যে অনকোজেনিক প্যারাসাইট সাধারণত সিস্টোসোমা হেমাটোবিয়াম, ক্লোরনোসিস সাইনেন্সিস, অবস্টেনোসিস এন্ড পেসিউলা হেপাটিকা। কমনলি আমরা দুইটা নাম সবাই জানি, সেটা হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম, যেটা ইউরিনারি ব্লাডারে হচ্ছে কি করে, কার্সিনোমা করে, আর ক্লোরনোসিস সাইনেন্সিস হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমা করে। তাহলে এখানে দেখেন প্যারাসাইট ইনভলভ দ্য ডেভেলপমেন্ট অফ ম্যালিগন্যান্সি, তাহলে কোন প্যারাসাইটটা ম্যালিগন্যান্সি করতে পারে? তাহলে এখানে আমাদের একটাই আছে, ক্লোরনোসিস সাইনেন্সিস, যেটা হচ্ছে ম্যালিগন্যান্সি করতে পারে।
এই হচ্ছে আমাদের আজকের এসবিএ পার্ল থেকে হচ্ছে আমরা যে 20টা এসবিএ হচ্ছে ডিসকাস করলাম। তো আপনাদের সবার জন্য যেটা মেসেজ সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 পাঁচটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে এসবিএ এর উপর। তো এসবিএ তে এক্সপার্টনেস যদি অর্জন করতে হয় সেক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আর প্র্যাকটিস করার জন্য এসবিএ পার্ল যে বইটারও কোনো বিকল্প নাই। তো আপনারা যারা সামনে হচ্ছে এফসিপিএস পরীক্ষা দিবেন বা পরীক্ষা সামনের বার বসবেন বা হচ্ছে পরবর্তীতে দিবেন, তো আপনারা সবাই হচ্ছে বেশি বেশি করে এসবিএ প্র্যাকটিস করবেন এবং হচ্ছে যদি এসবিএ ভালো করতে পারেন তাহলে আপনার পাসটা খুব সহজে হয়ে যাবে। আর হচ্ছে আমাদের আজকের সেশনের যে কুইজের জন্য হচ্ছে আমাদের বাংলা মেট পাবলিকেশনের পেজে হচ্ছে কুইজের লিংক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ঢুকে হচ্ছে কুইজের অংশগ্রহণ করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সবাই ভালো থাকবেন আর আপনাদের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।